প্রিন্সিপাল মলয় স্যার আছেন, তারা বলবেন এবং টোটাল বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের বরিষ্ঠ অধ্যাপক মুজাফফর হোসেন মন্ডল স্যার। আমি তোমাদের কিছু নিয়ম নীতির কথা বলি যেটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা মেনে চলতে বাধ্য। তোমরা আমাদের কলেজের এই বৃহত্তর পরিবারের অংশ হয়েছ। আগামী দিনে তোমাদের হাত ধরেই কলেজের ভবিষ্যৎ, তার জ্ঞানের শিখা আমাদের নিজেদের জেলা ছাড়িয়ে রাজ্য তথা দেশে ছড়িয়ে পড়বে। আমাদের রামপুরহাট কলেজের সায়েন্স বিভাগের অতীত রেকর্ড কিন্তু অত্যন্ত ঈর্ষণীয়। আমাদের এই রামপুরহাট কলেজ থেকেই কেমিস্ট্রি বিভাগের একজন অধ্যাপক আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। কাজে একথা মনে করার দরকার নেই যে আমরা একটা মহাকুমা কলেজে পড়ছি, কলকাতার কলেজগুলো বিরাট বড়, সেখান থেকে বড় কিছু করা যায়। একটা জিনিস অন্তর থেকে বিশ্বাস করবে যে প্রতিভা কোনোভাবেই আটকে রাখা যায় না, যে কোনোভাবেই তা বিকশিত হবে। শুধু দরকার নিজস্ব মেধা, মনন এবং প্রজ্ঞা। তোমরা সেটাকে ভরসা করে নিজেদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলবে, এই বিশ্বাস আমার আছে। তোমাদের কাছে আমার একটাই কথা, যেভাবে স্কুল জীবন করেছো সেইভাবে কিন্তু কলেজ জীবন করতে হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে গত বছর আমি 4টে পর্যন্ত স্কুলে ছিলাম, এখন তো বড় হয়ে গেছি। নিশ্চয়ই বড় হয়েছো, চিন্তায় বড় হয়েছে, মানসিকতায় বড় হয়েছো, কিন্তু নিয়মের বাইরে তোমরা যাওনি। এটা মনে রাখতে হবে, তোমার নিয়মটা ততক্ষণ পর্যন্তই স্বীকৃতি পাবে যতক্ষণ তোমার নিয়মটাকে আর একজন স্বীকৃতি দেবে। বেনিয়ম করাটা কিন্তু নিয়ম না, নিয়ম ভাঙাটা খুব সহজ, নিয়মের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি। এই সঙ্গে তোমাদের জানাই, আমাদের জেলার কিন্তু বিশেষ একটি শিক্ষক সংগঠন আছে যারা আমাদের জেলার যে কলেজগুলো আছে তাদের মেধাবী ছাত্রছাত্রীদের কিন্তু পুরস্কৃত করে। আগামী রবিবার সেরকম একটি অনুষ্ঠান আছে। আমাদের কলেজেরই বেশ কিছু ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের অনার্সের পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করার জন্য সেই প্রাইজ পাবে। আমি মনে করি তোমাদের মধ্যেও সেই প্রতিভা আছে এবং সেটা শুধু স্বপ্ন দেখলে হবে না। আব্দুল কালাম একটা কথা বলেছেন যে আমি একটা বড় কিছুর স্বপ্ন দেখলাম আর ঘুমিয়ে গেলাম, সে স্বপ্ন কোনোদিন সফল হবে না। স্বপ্ন এমনভাবে দেখতে হয় যাতে ঘুমটা না আসে। সেই স্বপ্ন সফল করার জন্য তোমাদের যত রকমের সাহায্য করার আছে, আমাদের সুশীল শিক্ষক সমাজ আছেন, রামপুরহাট কলেজের টিচিং ফ্যাকাল্টি অত্যন্ত রিচ, প্রত্যেকটাতে সায়েন্স, আর্টস এবং কমার্সে অত্যন্ত কৃতি অধ্যাপক অধ্যাপিকারা আছেন, অত্যন্ত দক্ষ শিক্ষাকর্মীরা আছেন। সর্বোপরি তোমাদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য আমি নিজে অধ্যক্ষ হিসেবে প্রস্তুত আছি। তোমাদের সমস্ত রকম অসুবিধায় তোমাদের সাথে থাকার প্রতিশ্রুতি আমি আমার পক্ষ থেকে, অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে দিলাম। তোমাদেরও একই সাথে আমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে স্কুলে যেমন কলেজ করেছো সেইভাবে নিয়ম মেনে কলেজ করতে হবে। বড় হয়েছো, নিশ্চয়ই মানসিক কিছু রিল্যাক্সেশন তোমাদের দরকার, সেগুলো পাবে, কিন্তু প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়াশুনো করতে আসা। আমাদের এখানে যারা আমরা এখানে এসেছি আমরা নিজেরাই জানি যে সবাই খুব সম্ভ্রান্ত পরিবার থেকে আসেনি যে আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেল, একটা কিছু করলাম না করলাম, সময়টা নষ্ট করলাম, বাবা একটা বিজনেস করে দিল বা বাবা বিয়ে দিয়ে দিল, আমাদের জীবন সেটেল হয়ে গেল। নো, নট দ্যাট। তার জন্য আসার দরকার ছিল না। একদম প্রাথমিকে অবা যখন শিখেছিল তারপরে ছেড়ে দিলেও এগুলো হতো। এর জন্যে কলেজ ইউনিভার্সিটির কোনো প্রয়োজন পড়ে না। তাহলে কি করতে হবে? বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে, একদম নিয়ম মাফিক, যেমন স্কুল কলেজ করেছো মধ্যশিক্ষা উচ্চশিক্ষা পর্ষদের নিয়ম মেনে, একইভাবে নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে রেগুলার তোমাদের ক্লাস করতে হবে এবং সেই ক্লাসে যদি অ্যাটেন্ডেন্স কম থাকে কোনোভাবেই কারোর কোনো রকম অনুরোধ কিন্তু কার্য হবে না। তাহলে ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, কার যদি অন্য কোনো সমস্যা হয়, সেগুলো মানবিক মুখ দেখা হবে। কিন্তু বাবা মা পাঠালেন, সেজে বুঝে এলাম, পিছনে গল্প করলাম, আবার বাড়ি চলে গেলাম, আজ মনে হলো এলাম, কাল মনে হলো এলাম না। কোনো একটা জায়গায় ম্যাডামরা স্যাররা পড়াশুনো শুরু করলেন, প্রথম দুটো চ্যাপ্টার করলাম, তারপরে মনে হলো আবার শেষটাতে আসবো। এইভাবে কিন্তু যদি চলতে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাদের পরীক্ষা দিতে দেবো না। যে অনুরোধই আসুক, যাই আসুক না কেন, যে লেভেল থেকেই সেই অনুরোধ আসুক না কেন। আমাদের আজকের পেপারে আছে, উচ্চশিক্ষামন্ত্রী বলেছেন একটাই লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়া। আর আমরা উচ্চশিক্ষামন্ত্রীর সেই অঙ্গীকারের সঙ্গে 100 ভাগ দায়বদ্ধ যে আমরা উচ্চশিক্ষামন্ত্রীর সেই যে আশা সেটা আমরা ফিরিয়ে দিতে দায়বদ্ধ। তার সাথে চাই তোমাদের
তোমরা এবং আমরা মিলেই আমাদের এই মহাবিদ্যালয়। তাই তোমরা যদি মনে করো আমরা আসবো না, আর মাস্টারমশাইরা আমাদের নাম্বার দিয়ে দেবেন, বা ওখান থেকে তো পাওয়া যায়, ওই দাদা বলেছে এই যেতে হবে না, ওই দিদি বলেছে ঠিক আছে ম্যানেজ হবে, ওটা ভুলে যেতে হবে। নতুন সন্ত্রাস, নতুন সমাজ, নতুন চিন্তাভাবনা, নতুন মন, নতুন জীবন, এই নিয়ে তোমাদের এগিয়ে চলতে হবে। অসুবিধা হলে 100 ভাগ আমরা সবাই তোমাদের সাথে আছি, কিন্তু নিয়ম না মেনে, ইচ্ছাকৃত নিয়ম যদি না মানো, কোনোভাবেই কোনো অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী এবং আমি প্রিন্সিপাল আমরা কোনো অনুরোধের কাছেই মাথা নত করবো না। তোমাদের একটাই পরিচয়, তোমরা রামপুরহাট কলেজের ছাত্রছাত্রী, আর আমাদেরও একটা পরিচয়, আমরা রামপুরহাট কলেজের অধ্যাপক অধ্যাপিকা। এই দুটো সম্পর্কের বন্ধন আমাদের সুদৃঢ় হবে। তোমাদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের কথা আমি কামনা করছি। সবাই জীবনে সফল হও। প্রত্যেকে নিজের যে কাজের জন্য এসছো, পরিবারের বাবা মার মুখটাকে মনে করবে, তারা তোমাদের মুখের দিকে তাকিয়েই কিন্তু এই পরিশ্রমটা করছে। তাদেরকে সম্মান দিয়ে, নিজের ব্যক্তি সত্তাকে সম্মান দিয়ে, মাস্টারমশাইদেরকে শ্রদ্ধা জানিয়ে আর নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলো। বাকি তো দায়িত্ব আমাদের থাকলোই। সবার আগামী ভবিষ্যৎ সুন্দর হোক, এই শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি। বাকিটা স্যাররা সত্যপথে করবেন। এরপর তোমাদেরকে সুন্দরভাবে বললো যেটা প্রিন্সিপাল স্যার, সেটা তোমরা অবশ্যই মেনে চলবে। তোমরা এখন এই কলেজের একটা অংশ, স্যারের কথা মেনে চলবে সুন্দরভাবে, তাতে তোমাদের জীবনটা সুন্দর হবে। এখন আমরা মুজাফর স্যারকে ডেকে নেবো। তোমাদের এডুকেশন সিস্টেমের যে ওরিয়েন্টেশন তোমরা মন দিয়ে শুনবে। শোনার পরে স্যার যখন ফ্রি হয়ে যাবে, তখন তোমরা যদি কারো কোনো কোশ্চেন থাকে তখন স্যারের কাছে দেবে। আগে ভালোভাবে শুনবে, তারপরে জিজ্ঞাসা করবে। এখন আমি মুজাফর স্যারকে ডেকে নিচ্ছি ডিটেলস বলার জন্য। সকলকে আন্তরিক অভিনন্দন এবং রামপুরহাট কলেজের পক্ষ থেকে আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত আর কি। শ্রদ্ধেয় অধ্যক্ষ চলে গেলেন আর কি বিভিন্ন কাজের জন্য। এখানে আরও আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা আছেন। প্রথমেই বলি বটানি ডিপার্টমেন্টের জুলজি ডিপার্টমেন্টের বটানি ডিপার্টমেন্টের উদয় দাস, ডক্টর উদয় দাস, ম্যাথের অমরেশ বাবু, ফিজিক্সের ডক্টর মলয়েন্দু সাহা এবং কমার্সের হচ্ছে ডক্টর প্রমেশ ছেত্রী। ম্যাডাম আছেন কমার্সের ডক্টর মোহাম্মদ দাস মজুমদার এবং দেখবে রেকর্ডিং করছে তিনি হচ্ছেন ফিলোজফি ডিপার্টমেন্টের রাজীব বাবু। তো সকলকেই, আমার যারা সহকর্মী সকলকেই অভিনন্দন জানাচ্ছি যে আমরা গত 3 দিন ধরে বিভিন্ন ভাগে আর কি, বিভিন্নভাবে, কারণ বুঝতেই পারছো তো আমাদের কোনো ভালো অডিটোরিয়াম নেই, এই ছোট্ট ঘরে আমাদেরকে অনুষ্ঠানটা করতে হচ্ছে, যার ফলে আমরা স্টেপ বাই স্টেপ কন্টিনিউয়াসলি আমরা বলে যাচ্ছি। একটাই কারণে স্যার বললেন যে আমরা আমাদের যারা ছাত্রছাত্রী তারা যাতে অন্ততপক্ষে যতদিন রামপুরহাট কলেজে থাকবে, হ্যাঁ, পড়াশোনা নিয়ে যা সমস্যা হবে নিশ্চয়ই বুঝতেই পারছো, তারা স্যাররা আছেন যে যে সাবজেক্টের ছাত্র সেই সাবজেক্টের স্যারদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। কিন্তু একটা সামগ্রিক যে প্যাটার্ন, একটা সামগ্রিক যে কাঠামো যেটা করতে হবে, সেটাই আমাদের কিন্তু মূল বিষয়। এবং সেটা যদি বুঝে নাও তাহলে কিন্তু আর নর্মালি কারো কিন্তু কোনো সমস্যা হবে না। স্যার বলছিলেন যে একটা নতুন আশা, নতুন ভরসা, নতুন জীবন, হ্যাঁ, নতুন পরিবেশ। আর তার সঙ্গে আমি আরেকটা শব্দ যোগ করে আর কি আমার আলোচনাটা শুরু করবো, সেটা হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতি, হ্যাঁ, এনইপি 2020, অর্থাৎ এই যে জাতীয় শিক্ষা নীতি আর কি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে আমাদের ভারতবর্ষে চালু হয়েছে। তার আগে ছিল 1986 সালে, তারও আগে ছিল 1968 সালে। তাহলে আমাদের এই নতুন যেটা চালু হলো এটা হচ্ছে 86 পরে, মানে প্রায় 34 ইয়ার্স গ্যাপে আর কি। কারণ বুঝতেই পারছো যে সব কিছুর পরিবর্তন হচ্ছে যুগের সঙ্গে, হ্যাঁ, তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষা ব্যবস্থারও কিছু পরিবর্তন, কিছু সংস্কার প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভারতীয়দের কথা ভাবি, আমি আবার বারবার করে বলছিলাম একটা কথা, যে আমাদের একটা কিন্তু খুব মানে গ্লোরিয়াস হেরিটেজ, গৌরবময়
ঐতিহ্যমণ্ডিত ঐতিহ্য আমাদের কিন্তু আছে। আমি প্রায়ই বলি যে আমাদের সারা পৃথিবীতে এখন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, যত ভালো বিশ্ববিদ্যালয়, সে তুমি কেমব্রিজ বলো, হার্ভার্ড বলো, হ্যাঁ, তুমি অক্সফোর্ড বলো, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বলো, যাই বলো, তাদের তাদের গড়ে ওঠা এবং তাদের বেড়ে ওঠার যে ইতিহাস, তারও 1000-1500 বছর আগে ভারতবর্ষে নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয় আমাদের ছিল। ভাবো একবার। তার মানে আমরা শিক্ষা দীক্ষায় যদি আমরা বলি, ভারতীয় যে প্রাচীন যে গুরুকুল পদ্ধতি, এটা একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট, যেটাকে বলা হয় অলরাউন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক, একটা নৈতিক, একটা স্পিরিচুয়াল যে এডুকেশন তখন ছিল, সেইটা আমাদের ছিল, কিন্তু কারো ছিল না। তার কয়েকশো বছর পরে যে ইউরোপের যে সভ্যতা এবং তাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেড়ে ওঠা, সেটা এখন ঘটেছে। হ্যাঁ, অথচ দেখো আমরা ঠিক সেই জায়গায় আমরা আমাদের চর্চা বলো, আমরা আমাদের অনুশীলন বলো, আমরা আমাদের বিষয় বলো, সেগুলোকে আমরা পারিনি বলেই কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় যেতে পারিনি যেটা তারা চলে গেল। কিন্তু তার মানে এই নয় যে আমাদের ইতিহাস ছিল না, আমাদের ছিল, সব ছিল, কিন্তু আমরা পারিনি। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাব না। হ্যাঁ, এবার প্রসঙ্গে আসছে এই কারণেই, জাতীয় শিক্ষানীতি NEP 2020 ন্যাশনাল এডুকেশন পলিসিতে আমরা কিন্তু আমাদের এই যে ঐতিহ্য যাতে আমরা ফিরে পেতে পারি, আবার যাতে আমরা শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পারি, তার জন্য কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি এবং আমরা চেষ্টা করেছি। এবং তার প্রমাণস্বরূপ আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কুল লেভেলে একটু হয়তো দেরি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসিটা ইমপ্লিমেন্ট করতে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি কলেজ লেভেলে কিন্তু আমরা অনেক দিন ধরে, আমাদের 2023 সাল থেকে আমাদের একটা এই যে CCFUP কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, CCFUP, তোমাদের কোশ্চেনে দেবে বিভিন্ন সময় লেখা থাকে। এই যে কারিকুলাম এবং তাদের যে ক্রেডিট ফ্রেমওয়ার্ক, এইটা এবার আমরা আমাদের যে বিষয়টা আমাদের আছে আর কি আন্ডার গ্রাজুয়েট লেভেলে, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো। এখানেই আছে দেখো CCFUP, একটা কথা বলাই আছে। এইবার যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আমরা জানি আমরা রামপুরহাট কলেজে আমাদের যারা ছাত্রছাত্রী তারা এসেছি, কেউ 3 বছরের জন্য এসেছি। CCFUP NEP 2020 এই কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। তা আমরা 3 বছরের জন্য ভালো করে খেয়াল রাখবে, আমি যে বিষয়টা বলবো আর কি, পরে থেকে একবার দেখে নাও, তারপর আর দরকারও নেই, তারপর পরপর আমি বলবো। সেটা হচ্ছে যে 3 বছর এবং 4 বছরের জন্য আমরা এখানে ভর্তি হয়েছি। এখন এই ভর্তি হওয়ার সময় আমি এই যে জাতীয় শিক্ষা আমরা বলছি যে জাতীয় শিক্ষানীতির আমরা একটা পার্ট, তার মানে কি জাতীয় শিক্ষানীতির অনেক কিছু কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু আছে। আমি একটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে তোমরা যখন ভর্তি হলে, তোমাদের যখন ভেরিফিকেশন হলো, তখন তোমরা প্রত্যেকে ABC, আমরা বলছিলাম এই তোর ABC আছে রে, কি সেটা? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তাহলে এই ABC কিন্তু জাতীয় শিক্ষানীতির একটা বৈশিষ্ট্য, কম্পালসারি। কেন? তার মানে হচ্ছে এই যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, তোমার ক্রেডিটের ব্যাংক, এটা আবার কি জিনিস? টাকা তো রাখা হয় ব্যাংকে, আছে জানো, ক্রেডিটের উপর ব্যাংক আছে, সেটা আবার কি বিষয়? তার মানে নিশ্চয়ই এমন কিছু আছে যেটার প্রয়োজন আছে, এই শিক্ষানীতিতে যখন আছে তখন নিশ্চয়ই আছে। তার কারণ হচ্ছে যে এবারে দেখো আমাদের এখানে একটু জাস্ট ইয়ে করো, একবার তোলো তো, যে দেখো তোমরা যারা ভর্তি হয়েছো 3 বছর এবং 4 বছর, সেখানে আমাদের এই NEP-র একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট। কথাটা শুনবো আমার, একবার বোর্ডের দিকে তাকাও, বাকিটা শোনো। মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট মানে বিভিন্ন সময়ে একটা কোর্স করতে আসা যাবে, আবার বেরিয়েও যাওয়া যাবে। কিরকম? তোমরা যারা ভর্তি হয়েছো তাদের দেখো, আমরা জানি 3 বছরের জন্য 4 বছরের জন্য ভর্তি হয়েছো, কোনো সমস্যা নেই। তুমি জানো তোমার 3 বছর হলে চলে যাবে, তোমার 4 বছর হলে চলে যাবে। এর বাইরেও কিন্তু আরো অপশন আছে, আমাদেরই আছে, তোমাদেরই আছে। কিরকম না, 1 বছর, কোন একটা ছাত্র যদি 1 বছর পর চলে যায়, তাহলে সে একটা সার্টিফিকেট কোর্স পাবে। কোন একটা ছাত্র যদি 2 বছর পর চলে যায়, একটা বছর মানে 2টো সেমিস্টার, 6 সেমিস্টার হচ্ছে একটা সেমিস্টারের ডিউরেশন, 90 ওয়ার্কিং ডেজ হচ্ছে একটা সেমিস্টারের ডিউরেশন, তাহলে 6 মাস। এই 6 মাস আর 6 মাস 1 বছর, তাহলে 1 বছরের পর একটা ছেলে যদি চলে যায়, সে একটা সার্টিফিকেট কোর্স পাবে। 2 বছর পর চলে গেলে সে একটা ডিপ্লোমা পাবে। 3 বছরে হয়ে গেলে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, আর 4 বছর হয়ে গেলে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম উইথ অনার্স।
এইটা আছে। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার 1 বছর পর কি তাহলে আমি চলে যেতে পারবো? অবশ্যই যেতে পারবে, কোনো সমস্যা নেই, অবশ্যই যেতে পারবে। তুমি কি 2 বছর পর যেতে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। কি সমস্যা, কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখবে যে আমরা প্রত্যেক 1 বছর পর পর একটা করে আমাদের ওয়েবসাইটে নোটিশ দেবো। আমাদের কলেজের যত অফিসিয়াল নোটিশ আমরা ওয়েবসাইটে দেবো। সেখানে কি বলবো? বলবো 1 বছর পর, 2 বছর পর এবং 4 বছরের জন্য যারা ভর্তি হচ্ছে তারা যদি কেউ 3 বছরে এক্সিট করতে চাও, তারা একটা অপশন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো। 1 বছর পর যে ছেলেটা বেরোতে চাও, 2 বছর পর যে ছেলেটা বেরোতে চাও এবং 4 বছর, অর্থাৎ যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছে সেরকম কোনো স্টুডেন্ট যদি 3 বছর পর বেরোতে চাও, মানে 3 বছর পর তোমার মনে হলো যে আমি 4 বছরের কোর্সটা করবো না, তাহলে তাদের ক্ষেত্রে একটা অপশন আছে, তাদেরও বেরিয়ে যাবে। এইবার এই 3 বছর আর 4 বছর বেরিয়ে যাওয়ার সঙ্গে 1 বছর আর 2 বছর বেরিয়ে যাওয়ার একটু তফাৎ আছে। কিরকম? যে ছেলে, যে মেয়েটা 1 বছর পরে বেরিয়ে যাবে, তাকে 2টো সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর একটা 4 ক্রেডিটের ভোকেশনাল কোর্স করতে হবে, একটা সামার কোর্স করছে, 8 উইকসের একটা সামার কোর্স, তাহলে সে সার্টিফিকেট কোর্সটা পাবে। 2 বছর পরে যে ছেলেটা যাবে তাকেও একটা 4 ক্রেডিটের সামার কোর্স করতে হবে, 8 উইকসের একটা সামার কোর্স করতে হবে। এটা তাদের কিন্তু কম্পালসারি, না হলে কিন্তু সে ডিপ্লোমা সার্টিফিকেটটা পাচ্ছে না, এমএ সার্টিফিকেটও পাচ্ছে না। এখন দরকারটা কেন? দরকার হচ্ছে, আমি ওই যে বলছিলাম 1 বছর পর একটা ছেলে চলে গেল, দরকারটা কি? দরকার আছে এরকম, এখন 1 বছর পরে তুমি একটা ভালো একটা কোর্সে চান্স পেলে, তুমি জানো যে এই কোর্সটা যদি 1 বছরের জন্য আমি করি তাহলে আমি একটা চাকরি পেতে পারি, তুমি চলে যাও সেখানে, এখানে এক্সিট করে ওখানে চলে যাও, সেই কোর্সটা তুমি করো, করে 1 বছর যদি সময় লাগে কি 6 মাস সময় লাগে, সেই কোর্সটা করে এসে আবার রামপুরহাট কলেজে 3 বছর থার্ড সেমিস্টার এসে ভর্তি হও, আবার ভর্তি হও, কোনো সমস্যা নাই। তোমার ক্রেডিটটা ওই যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, তোমার ক্রেডিট তোমার ব্যাংকে জমা থাকবে, তোমার কোনো সমস্যা নেই। বুঝতে গেল? শুধু খেয়াল রাখতে হবে যে একটা স্টুডেন্টস যে ইয়ারে ভর্তি হয়েছে সেই ইয়ার থেকে তার বেরিয়ে যাওয়া পর্যন্ত এই ডিউরেশনটা যেন 7 ইয়ার্স, 7 বছরের মধ্যে হয়। তোরা যেন আবার এই মানে পঞ্চবার্ষিকী না, এই সপ্তবার্ষিকী সব মানে পরিকল্পনা যেন নিস না যে স্যার 7 বছর ধরে গ্র্যাজুয়েশনটা করবো, সেটা আমি যেন বলিস না। আবার যদি প্রয়োজন থাকে, যদি কারো দরকার থাকে, বুঝে গেল? 1 বছর পর 1 বছর পর 2 বছর পর এমনি নর্মাল কি একটা ছেলে 3 বছর 4 বছর মাস্টার্স করেও চাকরি পায় না। সুতরাং কেউ যদি ভাবে আমি 1 বছর পর একটা সার্টিফিকেট কোর্স নিয়ে একটা চাকরি পেয়ে যাবো, খুব কষ্টকর ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। বুঝে গেল? হতে পারে কেউ সে যদি অন্য কোনো একটা জব পেয়ে যায়, আর্মি টার্মি, সেগুলো আলাদা ব্যাপার, যে সেখানে কোর্সটা এখানে কমপ্লিট করে যাওয়ার পরে সে তো অন্য কোনো জায়গায় গিয়ে তার বাকি কোর্সটা কমপ্লিট চাইছে, হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। বুঝে গেল? তোমার সাথে এবিসিটা নেবে, দিয়ে দেখবে তুমি কতদূর পর্যন্ত কোন ইউনিভার্সিটিতে কত ক্রেডিট নিয়ে পাস করেছো। তার জন্যই এই আমার একটা 1 বছর, 2 বছর, 3 বছর এবং 4 বছর এই অপশন দেওয়া আছে। এটাই হচ্ছে তোমার মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট। বিভিন্ন সময় আসতে পারবে, বিভিন্ন সময় বেরিয়ে যেতে পারবে তোমার প্রয়োজনে, কিন্তু খেয়াল রাখবে তোমার এই যে ডিগ্রিটা এটা উইদিন 7 ইয়ার্সের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারলাম? নেক্সট বিষয় হচ্ছে তোমরা যখন 3 বছরে বা 4 বছরে যারা এসছো তাদেরকে 6টা সাবজেক্ট করতে হবে। 6টা সাবজেক্ট, আমি সাবজেক্টে চলে আসছি। তোমরা প্রত্যেকে সায়েন্স, এখানে কমার্স আছে। 3 বছর এবং 4 বছর তাদেরকে 6টা সাবজেক্ট করতে হবে। আমি সাবজেক্ট পরপর করে বলে যাচ্ছি। প্রথমে হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেজর। মেজর মানে তোমার কোর এরিয়া, তোমার পছন্দের এরিয়া, তোমার একেবারে পছন্দের জায়গা, যেটা ভালোবাসো। কেউ ফিজিক্স নিয়েছো, কেউ কেমিস্ট্রি নিয়েছো, কেউ কমার্স নিয়েছো, হ্যাঁ, কেউ জুলজি নিয়েছো, কেউ বোটানি নিয়েছো, এটা তোমার পছন্দের এরিয়া, চয়েস। সুতরাং তুমি এটা হচ্ছে কোর কোর্স। মেজর কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, ডিএস কোর্স, মেজর অবলিক ডিএস লেখা থাকবে। তাহলে এটা তোমার পছন্দের জায়গা। এবার এই পছন্দের এটা যারা 3 বছরে 6টা সেমিস্টার পড়তে হচ্ছে, আর যারা 4 বছর তারা 8টা সেমিস্টার। এবার বিভিন্ন সেমিস্টারের সংখ্যাটা বিভিন্ন। ধরো ফার্স্ট সেমিস্টারে একটা মেজর, সেকেন্ড সেমিস্টারে একটা মেজর, থার্ড সেমিস্টারে 2টো মেজর, ফোর্থ সেমিস্টারে 3টে মেজর, ফিফথ সেমিস্টারে 4টে মেজর, সিক্স সেমিস্টারে 4টে মেজর, সেভেন্থ সেমিস্টারে 4টে মেজর, এইট সেমিস্টারে 2 রকম অপশন আছে, সেটা পড়ে দেবো। তো সেগুলো তো আমাদের জানার এখন দরকার নেই। আপাতত তোমরা 1 আর 2 জেনে রাখো। এই ফার্স্ট সেমিস্টারে একটা মেজর সাবজেক্ট পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে আরেকটা মেজর সাবজেক্ট পড়তে হবে। তাহলে তোমাদের 3 বছরে যারা পড়ছো তারা 6টা সেমিস্টারে মেজর সাবজেক্ট পড়বে, যারা 4 বছরের পড়ছো তারা 8টা সেমিস্টারে মেজর সাবজেক্ট। এবার নাম্বার অফ মেজর সাবজেক্ট হচ্ছে বিভিন্ন সেমিস্টারে সংখ্যাটা হচ্ছে বিভিন্ন।
কি ক্লিয়ার মেজরটা ওকে 2 নম্বর হচ্ছে মাইনর মাইনরের ক্ষেত্রে দুটো অপশন আছে দুটো জিনিস আছে একটা যারা 4 বছরে পড়ছো তাদের একরকম মাইনর একটা 3 বছরে যারা পড়ছো তাদের একটু ভালো করে শুনে নাও প্রথমে বলছি যারা 4 বছরের জন্য পড়ছো অর্থাৎ যারা অনার্সে এসছো মানে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম উইথ অনার্স তাদেরকে মাইনর সাবজেক্ট পড়তে হবে 3টে মাইনর সাবজেক্ট পড়তে হবে 3টে কিরকম সেমিস্টার 1 অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে মাইনর সাবজেক্ট চয়েস দিয়েছে একটা করে সেটাকে বলছি সাবজেক্ট 1 সেমিস্টার 2 এ গিয়ে তার সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে সাবজেক্ট 2 সেমিস্টার 3 তে গিয়ে তার সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে সাবজেক্ট 3 বুঝতে পারলাম যারা 4 বছরের জন্য পড়ছো তারা সেমিস্টার 1 এ যে মাইনর সাবজেক্ট নিয়েছো সেটাকে বলছি সাবজেক্ট 1 সেমিস্টার 2 এ গিয়ে যেটা পড়ছো সেটা হচ্ছে সাবজেক্ট 2 সেমিস্টার 3 তে গিয়ে যেটা পড়বে সেটা হচ্ছে সাবজেক্ট 3 এবার প্যাটার্নটা খেয়াল রাখো 4 বছরে যারা এই যে সাবজেক্ট 1 এর কথা বললাম এইটা পড়তে হবে সেমিস্টার 1 সেমিস্টার 4 এবং সেমিস্টার 7 1 4 7 অর্থাৎ সাবজেক্ট 1 সেমিস্টার 1 এ যে মাইনর সাবজেক্টটা তুমি নিয়েছো সেটা ফার্স্ট সেমিস্টার সেটা ফোর্থ সেমিস্টার এবং সেটা সেভেন্থ সেমিস্টার পড়তে হবে আর সাবজেক্ট 2 যেটা সেকেন্ড সেমিস্টারে গিয়ে চয়েস করবে দেখবে তোমরা সেকেন্ড সেমিস্টারে যখন উঠবে তখন তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে নেওয়া হবে ওয়েবসাইটে নোটিশ দেবো সাবজেক্ট চয়েস করবে এই সেকেন্ড সাবজেক্ট 2 যেটা সেটা সেমিস্টার সেকেন্ড 4 আর 8 2 4 8 1 4 7 2 4 8 1 4 7 হচ্ছে সাবজেক্ট 1 2 4 8 হচ্ছে সাবজেক্ট 2 আর 3 5 6 সেটা হচ্ছে ভোকেশনাল সবার 3 বছরে যারা পড়ছো তাদেরকেও থার্ড সেম ফিফথ সেম সিক্সথ সেম এই তিনটে সেমে তাদেরকে ভোকেশনাল করতে হবে 3 5 6 এটা হচ্ছে সাবজেক্ট 3 এইবার ভোকেশনালের 3টে অপশন আছে আমাদের কলেজে সব কলেজে বর্তমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 3টে কলেজে এই সব কলেজে 3টে অপশন আছে একটা কি কি একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা হচ্ছে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে রিটেল সেলস অ্যাসোসিয়েট 3টে হ্যাঁ সুতরাং সেকেন্ড সেমিস্টারের ফর্ম ভালো করে খেয়াল রাখবে শুনবে কথাটা সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আগে থার্ড সেমিস্টারের মাইনর সাবজেক্টের চয়েস করার অপশন দেওয়া হবে তোমরা চয়েস করে নেবে যে চয়েসটা করবে তাকে কিন্তু হিউম্যান কেউ হয়তো থার্ড সেমে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করলে তাকে কিন্তু ফিফথ এবং সিক্সথ ওটাই করতে হবে তার কারণটা হচ্ছে সিলেবাসটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সিলেবাস একটা পার্ট থার্ড সেমে পড়ানো হচ্ছে একটা পার্ট ফিফথ সেমে পড়ানো হচ্ছে একটা পার্ট সিক্সথ সেমে এমন নয় যে থার্ড সেমে স্যার আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিলাম যে ফিফথ সেমে বলছি স্যার আমি রিটেল সেলস অ্যাসোসিয়েট পড়বো এটা নয় বুঝা গেল এইটা নয় যে যেটা নেবে ভেবে চিনতে অনেক সময় পাবে ভেবে চিনতে চয়েস করবে যে যেটা চয়েস করবে তাকে সেটা 3 5 এবং 6 এ করতে হবে এটা হচ্ছে 4 বছরে যারা পড়ছো তাদের প্যাটার্ন তাহলে তাদের 9টা কোর্স 9টা মাইনর সাবজেক্ট এই 8টা সেমিস্টারে পড়তে হচ্ছে 4 ক্রেডিটে 4 9 36 ক্রেডিট 4 9 36 ক্রেডিট 1 4 7 2 4 8 3 5 6 সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট ক্লিয়ার যারা 3 বছরের জন্য পড়ছো যারা 3 ইয়ার্স ডিগ্রি এর জন্য এসেছো গ্র্যাজুয়েটের জন্য তাদের সেমিস্টার 1 এ যে সাবজেক্টটা তারা চয়েস করেছো সাবজেক্ট 1 সেটাই তাদেরকে সেমিস্টার 2 এ পড়তে হবে সেটাই তাদেরকে সেমিস্টার 4 এ পড়তে হবে 1 2 4 1 2 4 বুঝতে পারলাম 1 2 4 আর 3 5 6 হচ্ছে ভোকেশনাল এখানে কোনো চেঞ্জ নেই 3 5 6 ভোকেশনাল আর সাবজেক্ট 2 আরেকটা আছে এটা আমি বলি দিই সাবজেক্ট 2 একটা মাত্র পেপার একটা মাত্র সাবজেক্ট সেটা 4th সেমিস্টারে তাকে আবার একটা সেকেন্ড সাবজেক্ট নিতে হবে অর্থাৎ 3 ইয়ার্স যারা মাইনর তাদেরকে সেকেন্ড সেমিস্টারে গিয়ে কোনো সাবজেক্ট চেঞ্জ করা দরকার সে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়বে সে সেকেন্ড সেমিস্টারে সেটা পড়বে সে 4th সেমিস্টারে গিয়ে সেটা পড়বে আর 4th সেমিস্টারে গিয়ে সাবজেক্ট 2টা তার একটা যোগ হবে বোঝা গেল অর্থাৎ এখন যদি কোনো কেমিস্ট্রির ছেলে সে যদি মাইনর সাবজেক্ট ফিজিক্স নিয়ে থাকে তাহলে সে ফিজিক্সটা সেকেন্ড সেমেও পড়বে সেই ফিজিক্সটা সে 4th সেমে গিয়ে পড়বে আর 4th সেমে গিয়ে এই কেমিস্ট্রি আর ফিজিক্স বাদ দিয়ে তাকে আরেকটা সাবজেক্ট নিতে হবে আর 3 5 আর 6 সেখানে ভোকেশন দিয়ে 3 বছরে যারা আছে তাদেরকে 7টা কোর্স 4 ক্রেডিটে 1 ক্রেডিট মিন্স 1 আওয়ার পার উইক কোর্সের ডিউরেশন 1 আওয়ার পার উইক
অর্থাৎ যেটা তুমি বুঝতেই পারবে, যদি মেজরের 4 ক্রেডিট হয় তাহলে সপ্তাহে 4টে ক্লাস হবে 4 ঘন্টা, 1 ঘন্টা করে 4 ঘন্টা, বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে মাইনর। তাহলে যারা অনার্সে পড়ছে তাদের 34 ক্রেডিটের, আর যারা পাসের মানে 3 ইয়ার্সে 4 7 28 ক্রেডিটের, বুঝা গেল? তার মানে এই মেজর এবং মাইনর 3 বছরের ছেলে হোক আর 4 বছরের ছেলে হোক, একদম শেষ পর্যন্ত তার থাকছে যে 3 বছরের পড়ছে তাকেও সবগুলো সেমিস্টারে মেজর আর মাইনর করতে হচ্ছে, আর যে 4 বছরের তাকেও শেষ পর্যন্ত একদম 8 সেমিস্টার পর্যন্ত মেজর আর মাইনর তাকে পড়তে হচ্ছে। বুঝতে পারলাম? 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে এমডিসি, মাল্টি ডিসিপ্লিনারি। ভালো করে, মাল্টি ডিসিপ্লিনারি কেন? মাল্টি ডিসিপ্লিনারি উদ্দেশ্যটা হচ্ছে কি, যে এনইপি, এখানে একটা কথা বলি, এনইপি 2020 এর একটা গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে যে সেপারেশনটা সায়েন্স এবং আর্টসের মধ্যে সেপারেশনটা কিন্তু অতটা তীব্র না। মানে বলাই আছে যে একটা ছেলে সে যদি কেমিস্ট্রি পড়ে, একটা ছেলে ফিজিক্স অনার্সের, একটা ছেলে 4 বছরের কি 3 বছরের, তার ইচ্ছা হতেই পারে যে আমি ভারতীয় সংবিধানটা ভালো করে পড়বো, জানবো, তাহলে সে একটা সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারে। উল্টো ওদিকে একই জিনিস, যে একটা ধরো মানে ইকোনমিক্সের ছেলে কি একটা কমার্সের ছেলে, তার সে যদি মনে করে যে আমি ম্যাথমেটিক্সটাকে সাবজেক্ট হিসেবে রাখবো, অঙ্কটা রাখতে পারে, অর্থাৎ তার যেটা চয়েস, সে যদি মনে করে যে ইন্ডিয়ান ফিলোসফিটাই ভালো করে জানবো, জানতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে সে ফিলোসফি রাখবে, এমডিসি সাবজেক্ট। এমডিসি সাবজেক্ট ভালো করে, এবার 3 নম্বর কথাটা মন দিয়ে শুনে রাখো। এমডিসি সাবজেক্ট চয়েসের নিয়ম হচ্ছে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টোটাল যে সাবজেক্টগুলো আছে সেইটাকে 5টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 5টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আগে জিনিসটা বলে নিই, তারপর ক্যাটাগরিগুলো বলছি। যে যে ক্যাটাগরিতে বিলং করো, যে যে ক্যাটাগরিতে বিলং করো, সে সেই ক্যাটাগরিতে এমডিসি সাবজেক্ট নিতে পারবে না। ন্যাচারাল এন্ড ফিজিক্যাল সায়েন্স যারা পড়ছো তারা ন্যাচারাল এবং ফিজিক্যাল সায়েন্সে কোনো এমডিসি সাবজেক্ট নিতে পারবে না। কি কি আছে? ন্যাচারাল ফিজিক্যাল সায়েন্সে অ্যানথ্রোপোলজি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, জিওলজি, ফিজিক্স, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, জুলজি, প্লান্ট প্রোটেকশন, এটা হচ্ছে ন্যাচারাল ফিজিক্যাল সায়েন্স। সুতরাং এই স্ট্রিমগুলো যে যারা পড়ছো তারা কিন্তু এমডিসি সাবজেক্ট বাকি যে 4টে স্ট্রিম আছে সেখান থেকে নেবে। এবার বাকি 4টে স্ট্রিম কি কি আছে? একটা হচ্ছে, তারপরে 2 নম্বর ক্যাটাগরি আছে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। সেখানে ম্যাথমেটিক্স, সেখানে স্ট্যাটিস্টিক্স, সেখানে কম্পিউটার সায়েন্স এবং সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্যাটাগরি 2। বোঝা গেল? তাহলে ম্যাথের ছেলে বুঝতেই পারছো তার এমডিসি সাবজেক্ট সে কি নিতে পারবে। 3 নম্বর, এই এমডিসি সাবজেক্ট নিয়ে আর একটা মানে সামান্য একটা দুটো কথা আমাদের অমরেশ স্যার আছেন, সেটা লাস্টে বলবেন। 3 নম্বর হচ্ছে হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স। তার মানে কি, তোমাদের সামনে যারা পিওর সায়েন্সের এখানে পড়াশোনা করছো তাদের সামনে বাকি যে 4টে ক্যাটাগরি অর্থাৎ ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, এইটা একটা ওপেন। 2 নম্বর ওপেন হচ্ছে হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স। সেখানে একদম আমাদের আর্টসে যতগুলো সাবজেক্ট আছে, নামগুলো আর বলছি না, আর্টসে যতগুলো সাবজেক্ট আছে সেগুলো পেতে পারে। 3 নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মানে সেখানে মাস কমিউনিকেশন এবং জার্নালিজম। এইটা আমাদের কলেজে পড়ানো হয় না, কারণ আমাদের স্ট্রিম নেই, টিচার নেই, কিছুই নেই, এই জন্য এটা আমরা এই স্ট্রিমটা আমরা দিই। আর 4 নম্বর হচ্ছে কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট। কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট তার মানে কি, এই কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের যারা ছাত্রছাত্রী আছো তারা বুঝতেই পারছো তোমরা কি এমডিসি পেতে পারো, মানে বাকি 4টে গ্রুপ থেকে নেবে। তাহলে আবারও বলছি, এমডিসির প্রথম শর্ত হচ্ছে যে যে গ্রুপে যে যে ক্যাটাগরিতে বিলং করো সে সেই গ্রুপের এমডিসি সাবজেক্ট নিতে পারবে না। যেটা আছে সেটা ছাড়া বাকি যে 4টে নয়, আমরা 3টেই বলি, আর বাকি যে 3টে গ্রুপ আছে সেখান থেকে নেবে। 3টে সেমিস্টার পড়তে হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3। 3 ক্রেডিটের কোর্সটা, ফার্স্ট সেমিস্টারে 3 ক্রেডিট, সেকেন্ড সেমিস্টারে 3 ক্রেডিট, থার্ড সেমিস্টারে 3 ক্রেডিট, অর্থাৎ 3 করে 9 ক্রেডিট পড়তে হবে। যে যেটা চয়েস করবে কিছুদিন পরেই, জাস্ট কিছুদিন পরে, খুব দেরি নয়। আজকে আমরা বসবো সাবজেক্ট চয়েস, মানে তোমাদের কি কি পাবে, মানে একটা অপশন নিয়ে নেবো, দিয়ে সাবজেক্ট চয়েসটা করিয়ে নেবো। খুব রিসেন্ট, বারবার করে বলছি, আমরা ওয়েবসাইটে নোটিশ দেবো, কলেজের জব প্রতিদিন চেষ্টা করবে একবার করে কলেজের ওয়েবসাইটটা দেখতে যে কোনো নোটিশ আছে কিনা। আমরা খুব শীঘ্রই এই নোটিশটা দিয়ে দেবো। 3 নম্বর হলো হ্যাঁ, কলেজের নোটিশ। আমি বারবার গুরুত্ব দিচ্ছি, কিন্তু
যে তুমি হয়তো এসে বলে স্যার আমি তো বাইরের একটা গ্রুপে দেখলাম ওই এমবিসি নোটিশ তো আপনারা দিননি, বাইরের গ্রুপে কে কি গ্রুপ করছো, কাকে নিয়ে গ্রুপ করছো, এটা আমাদের বিষয় না। বুঝে গেল? কলেজের অফিসিয়াল সমস্ত নোটিশ কলেজের ওয়েবসাইটে দেবো। বাইরে গিয়ে কটা গ্রুপে পড়লে তোমার বন্ধু বান্ধব নিয়ে বান্ধবী এদিক ওদিক নিয়ে নোটিশ করলে সেটা আমার বিষয় না, এবং তোমরা দেখবেও না। তার কোনো আইনি মানে তার কোনো স্যাংশন মানে আমরা দেবো না, পরিষ্কার। হ্যাঁ, তোমরা অফিসিয়াল কিছু নোটিশ কলেজের ডিপার্টমেন্টে যারা স্যারদের সঙ্গে যে গ্রুপটা আছে আমরাও করেছি, মেজর মাইনরে আলাদা আলাদা গ্রুপ করেছি, সেখানে স্যারও দিয়ে দেবেন, সেটাও তোমরা একটা অফিসিয়াল নোটিশ, সুতরাং সেইগুলো খেয়াল রাখবে। এই খুব শীঘ্রই আমরা এমডিসির জন্য নোটিশ দেবো। 3 নম্বর এমডিসি হলো। 4 নম্বর হচ্ছে এইসি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স ল্যাঙ্গুয়েজ। এনইপি 2020 একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা, 3টে ভাষার উপর আমরা বেশি গুরুত্ব দিই ভারতবর্ষের ক্ষেত্রে। আমাদের আঞ্চলিক ভাষা হিন্দি এবং ইংলিশ, এই ভাষাটা কিন্তু একটা দরকার। সেজন্য আমরা সেমিস্টার 1 এটা 4টে সেমিস্টার করতে হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এইবার সেমিস্টার 1 এ 6টা ভাষা আছে, 6টা অপশন আছে। 6টা অপশন কি কি? সেখানে বাংলা আছে, সংস্কৃত আছে, অ্যারাবিক আছে, উর্দু আছে, হিন্দি আছে, সাঁওতালি আছে। এইবার কি অ্যারাবিক, উর্দু, হিন্দি, সাঁওতালি আমাদের কোনো স্ট্রিম নেই, টিচারও নেই, কেউ নেই। বুঝে গেল? সেজন্য আমরা সেগুলো মানে দিই না, মানে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা ইনসিস্ট করি না যেটা নাও, কারণ সে কিছুই পারবে না, কোথাও নাই। মানে বর্তমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো কলেজে সব কিছু দেওয়ার মতো কোনো ক্ষমতা কারণ নেই। বুঝে গেল? তাহলে এইটা ফার্স্ট সেমিস্টার। তাহলে আমরা কি নর্মালি দেখি ফার্স্ট সেমিস্টারে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা নেয়, এই 2 ক্রেডিটের বাংলা। সেকেন্ড সেমিস্টার L11 সেকেন্ড সেমিস্টার হচ্ছে ইংলিশ কম্পালসারি, ওইখানে কোনো চেঞ্জের জায়গা নেই, কারো কোনো চেঞ্জের জায়গা নেই। থার্ড সেমে আবার বাংলা, ফোর্থ সেমে আবার ইংলিশ। 1, 3, 2, 4, একের সঙ্গে 3 এর মিল, 2 এর সঙ্গে 4 এর মিল, 2 আর 4 ইংলিশ। 4টে সেমিস্টার করতে হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 পার উইক। এটা হচ্ছে 2 ক্রেডিটের ক্লাস, 4 2 8 ক্রেডিট হলো। 4 নম্বর হলো। 5 নম্বর হচ্ছে স্পেস মানে এসইসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এসইসি। এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হচ্ছে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই কেন? যার যেটা মেজর সাবজেক্ট তার এসইসি সেটাই, যার যেটা মেজর সাবজেক্ট তার সেটা এসইসি। 3টে সেমিস্টার করতে হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3। 3 ক্রেডিটের 3 3 9 ক্রেডিট করতে হবে, 3 3 9। বুঝে গেল? তাহলে এসইসি হচ্ছে যার যেটা মেজর সেটা, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ভিএসসি বা সিপিএ, কমন ভ্যালু অ্যাডিশন বা ভ্যালু অ্যাডেড কোর্স, মূল্যবোধ শিক্ষা। বললাম এনইপিতে অনেক কিছু আমাদের আলাপ করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মূল্যবোধ শিক্ষা। এখানে সেমিস্টার 1 দুটো মাত্র সেমিস্টার এখানে আছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1 এ কি আছে? সেমিস্টার 1 আছে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং হচ্ছে এডুকেশন। আর সেমিস্টার 2 এ আছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশন। আর 3 নম্বর হচ্ছে স্পোর্টস, যোগা অ্যান্ড ফিটনেস, ওয়েলনেস। এই যে 3টে কোর্সের কথা বললাম সেমিস্টার 2 এ, এই 3টে কিন্তু আমরা আমাদের কলেজে দিই। মানে যে যেটা চাই সব চয়েস কিন্তু আমরা নিয়ে নেবো, ঠিক সময়ে সময়ে সবগুলো চয়েস নিয়ে নেবো। এই 3টে সেমিস্টার 3টে আছে, 3টের মধ্যে যে কোনো একটা তোমরা চয়েস করবে। আর ফার্স্ট সেমিস্টারে যে দুটো আছে, এটা ম্যাক্সিমাম আমরা দেখি কি এনভায়রনমেন্টাল সায়েন্সটাই বেশি ভালো হয়। কি ছেলেরা বুঝতে পারে, মানে তারা পড়তেও পারে, মেটেরিয়ালটাও পায়, এই জন্য আমরা সেটাকে ইনসিস্ট করি এনভায়রনমেন্টাল সায়েন্সটাই তোমরা নাও। ইএনবিএসটা বেশি গুরুত্ব দিই, সেটাই পড়ে ম্যাক্সিমাম জন আর কি। এটা হচ্ছে 100 মার্কসের পরীক্ষা, 100 মার্কসের পরীক্ষা, 4 ক্রেডিটে, দুটো সেমিস্টারে চলে যাচ্ছে। তাহলে দেখো এই মানে যেটা হচ্ছে ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স মাত্র 2টো সেমিস্টার, এমডিসি মাত্র 3টে সেমিস্টার, এসিসি 3টে সেমিস্টার, এইসি 4টে সেমিস্টার। আর মেজর মাইনর তো বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 অথবা সেমিস্টার 1 থেকে সেমিস্টার 8। এই 6টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে মন দিয়ে। নিশ্চয়ই আশা করছি তোমরা এবার বুঝে যাচ্ছ, তোমাদের বোঝার ক্ষেত্রে নিশ্চয়ই আর কোনো সমস্যা হচ্ছে না। এইবার আমরা ঠিক সময়ে ঠিক নোটিফিকেশনগুলো দেবো, তোমরা তোমাদের চয়েসগুলো ঠিকঠাকভাবে করবে। আর একটা শুধু আছে টোটাল কোর্সের মধ্যে, আর একটা শুধু আছে, সেটা হচ্ছে 5th সেমিস্টারে
একটা ইন্টার্নশিপ কোর্স করতে হবে, ইন্টার্নশিপ কোর্স 2 ক্রেডিটের, এখন নাই 5th সেমে গিয়ে, একদম 5th সেমে গিয়ে তাকে 2 ক্রেডিটের ইন্টার্নশিপ কোর্স করতে হবে। বুঝে গেল? তাহলে ওই যে তোমাকে একটু আগে যেটা বললাম যে একটা ছেলে 1 বছরে বেরিয়ে যাচ্ছে, একটা ছেলে 2 বছরে বেরিয়ে যাচ্ছে, বুঝে গেল? তাকে কেন ভোকেশনাল করতে হচ্ছে বুঝতে পারছো তো? কারণ 3 বছরের যে ছেলেটা তাকে তো ভোকেশনাল করেই বেরোতে হচ্ছে, কারণ 3rd সেম 5th সেম আর 6th সেমে সে ভোকেশনাল করে দিচ্ছে। এইভাবে 6টা সাবজেক্ট আছে। এইবার আর একটা জিনিস তোমাদের উল্লেখ করে দিই, আর একটা জিনিস না করলেই নয়, সেটা হচ্ছে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড, সাবজেক্ট কোড হচ্ছে দেখবে মানে নর্মালি সাবজেক্ট কোড হচ্ছে 1011 হচ্ছে মেজরের কোর্স, 1011 1011, 1021 1021 হচ্ছে মাইনরের কোর্স, এফডিসি হচ্ছে 1031, এইসি হচ্ছে 1041, এসিসি হচ্ছে 1051 আর ভিএসসি হচ্ছে 1061। তুমি এই কোড দেখে কোন সেমিস্টারের কোন পরীক্ষা বুঝে যাবে, কোশ্চেন বুঝতে পারবে শুধু কোড। ধরে নাও কেমিস্ট্রি কোনো ছেলে আছে, কেমিস্ট্রি সিএইচএম 5011 কি হবে? 5011 5th সেমের মেজর কোর্স, 5th সেমের মেজর কোর্স। 7021 মানে 4 ইয়ার্সের যে ছেলে তার 7 সেমিস্টারের মাইনর কোর্স। 21 বলেছি, 21 হচ্ছে মাইনরের, 11 হচ্ছে মেজরের। এবার মেজরের সাবজেক্ট যদি অনেকগুলো থাকে তখন 11 12 13 14 এরকম হবে। বুঝে গেল? 5011 5012 5013 5014 প্রত্যেকটা সাবজেক্টের এরকম কোড। তাহলে ফিজিক্স হলে পিএইচওয়াই থাকলো, দিয়ে থাকলো 3031 মানে 3031 মানে 31 কার কোড? এমডিসির কোড। 21 11 21 31 41 51 61। আর ইন্টার্নশিপের যে কোডটা মানে তার একটা সাবজেক্ট কোড আছে, সেটা হচ্ছে 5081 ওটা একটাই আছে 5th সেমিস্টারে ইন্টার্নশিপ 5081 ইন্টার্নশিপ মানে প্রথাগত শিক্ষার বাইরেও বেরিয়ে আরও বিভিন্ন কোর্স আছে, সেগুলো সম্পর্কেও তোমাকে কিন্তু অবহিত হতে হবে। মেজর মাইনর এবং বিএসসি এই দুটোতে কিন্তু এই 3টে সাবজেক্টে কিন্তু অ্যাটেন্ডেন্সে মার্কস আছে। একটা সাবজেক্টের অ্যাটেন্ডেন্স মানে মেজর সাবজেক্ট হচ্ছে 75 মার্কসের 75, মেজর সাবজেক্ট হচ্ছে 75, 60 হচ্ছে থিওরিটিক্যাল, ভালো করে শুনে রাখবে, 60 হচ্ছে থিওরিটিক্যাল মেজর এবং মাইনর, 60 হচ্ছে থিওরি, 10 হচ্ছে ইন্টারনাল এক্সাম অর্থাৎ স্যার এখানে পরীক্ষা নেবেন দিয়ে যার মার্কস দেবেন, আর 5 হচ্ছে অ্যাটেন্ডেন্স, স্যার বলে গেলেন একটু আগে অ্যাটেন্ডেন্স, 5 হচ্ছে অ্যাটেন্ডেন্স। মোর দ্যান 90% যারা থাকবে তারা 5 5, 75 থেকে 90 4, 60 থেকে 75 3, 50 থেকে 62, বিলো হলে 1, আর একই দিন যদি না আসো 0 হলে আর ফর্ম ফিল আপ করতে পারবে না। 0 হলে কোনো ছাত্রছাত্রীর অ্যাটেন্ডেন্সে যদি কোনো স্যার কোনো ডিপার্টমেন্টের স্যার 0 দেয় তাহলে তার ফর্ম ফিল আপ করা না করা দুটো একই জিনিস, পোর্টালে তার আর কোনো কিছু নেবে না। বুঝে গেল? সুতরাং এইভাবে সাবজেক্টের মার্কস আছে এবং দেখছো এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেখো মেজর দেখো 60 + 15 ইন্টারনাল, ওই 15 মানে 10 + 5, মাইনরের 60 + 15, আবার এমডিসি এইসি এসিসি এই 3টে সাবজেক্ট হচ্ছে 50 মার্কসের, 40 + 10, 40 থিওরি 10 হচ্ছে ইন্টারনাল এক্সাম। প্রত্যেকটা ইন্টারনাল এক্সাম কলেজে হবে, প্রত্যেকটা সাবজেক্টের ইন্টারনাল এক্সামিনেশন কলেজে হবে, এখানেই পরীক্ষা দিতে হবে। আমাদের পল সায়েন্স আজকে পরীক্ষা হচ্ছে 2 নং সেমিস্টার 2 এবং সেমিস্টার পরে ইন্টারনাল পরীক্ষা হচ্ছে আজকে, এখানেই হবে, এখানেই পরীক্ষা দিতে হবে। আর যেটা সিভিএ বা ভিএসসি সেটা 80 + 20, 80 থিওরি আর 20 হচ্ছে একটা প্রজেক্ট বলো বা ভাইবা বলো, যেগুলো যা আছে তাই। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের মানে আলাদা আলাদা মার্কস। এবার তোমাদের আছে সায়েন্সের কিছু বিশেষ স্ট্রাকচার আছে, যেমন আমি কমার্সের ক্ষেত্রে আলাদা করে বলবো, জাস্ট 1 মিনিট বলবো, বেশি লোক নয়। সেটা যে সায়েন্সের এর মধ্যে আবার থিওরি আছে আবার প্র্যাকটিক্যাল আছে। সুতরাং কোনো সেমিস্টারে কোনো কিছুই সেটা তোমাদের যারা ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান বলো যারা স্যার আছে তারা বলে দেবে যে এই সেমিস্টারে এইটা থিওরি আছে, এইটা প্র্যাকটিক্যাল আছে, কত থিওরি আছে কত প্র্যাকটিক্যাল আছে সেইটা তারা স্যাররা বলে দেবেন। এবং আমার মনে হয় আমাদের ডক্টর মলয়েন্দ্র শাহ এখানে আছে, তিনি একটু বলবেন এই বিষয়টা নিয়েও তিনি বলবেন, যেহেতু তিনি সায়েন্সের টিচার। কিন্তু মূল স্ট্রাকচারটা হচ্ছে এইটা,
এই যে 6টা সাবজেক্ট আমি বললাম, মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এসএসসি এবং বিএসসি, এই 6টা কোর্স তোমাদেরকে আপাতত 3 বছর হোক 4 বছর হোক যে যেমন অপশন চাইবে সে সেভাবে করতে পারো। আর নোটিশগুলো সবসময় খেয়াল রাখবে। অনেক সময় এবছরই আমাদের হয়েছে যে 4 বছরের জন্য ভর্তি হয়ে প্রায় 73, 74, 74টার মতো ছেলে তারা 4 ইয়ার্স কমপ্লিট করছে না, তারা অপশন দিয়ে দিয়েছে এক্সিট করে যাবো 3 ইয়ার্সের পর থেকে। কারণ 3 ইয়ার্সের পরেও কিন্তু কেউ মাস্টার্স করতে পারে, কোনো অসুবিধা কিছু নাই। কারণ তাদের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় 80% সিট রিজার্ভ রাখছে, আর বাকি 20% যখন 4 ইয়ার্স যারা বেরোবে তাদের জন্য। আবার অনেক ইউনিভার্সিটি তারা তো আবার এই মানে 3 ইয়ার্সে নিচ্ছেই না, যেমন যাদবপুর ইউনিভার্সিটি এবছর এম এর ফ্যাকাল্টি কেউ ভর্তি হচ্ছে না। সুতরাং তোমার এমন নয় যে তোমরা ভর্তি হতে পারবে না, কিন্তু হ্যাঁ তোমাদের সেই অনার্স ডিগ্রিটা কিন্তু থাকবে না। যারা 4 বছরে পড়বো বলে এসছো দিয়ে ছেড়ে দিলে তাদের সেই অনার্স ডিগ্রিটা কিন্তু আর থাকবে না। আর একটা আছে ইন্টার্নশিপ, ইন্টার্নশিপটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথাগত শিক্ষার বাইরেও। কারণ ইনিপি 2020-এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষার বাইরেও, প্রথাগত শিক্ষার বাইরেও বেরিয়েও যে আরও কিছু বিষয় আছে, সমাজের বিভিন্ন বিষয় আছে। ইন্টার্নশিপ ধরো কোনো একটা ডিজিটাল লাইব্রেরিতে গেলে তার কিভাবে অ্যাক্সেশন, তার কিভাবে ম্যানেজমেন্ট কিভাবে চলে সেটা শিখতে পারো। তুমি কোনো একটা প্যাথোলজিক্যাল ল্যাবে গেলে সেখানে গিয়েও কিভাবে বেসিক যে টেস্টগুলো হয় কিভাবে হয়, কেমনভাবে হয় সেটাও হতে পারে। আরও যারা আছে দেবে সায়েন্সের আরও বিভিন্ন স্যার আছেন, তারাও আরও ভালো বলবে আর কি। অর্থাৎ মূল বিষয় হচ্ছে এর বাইরেও কিন্তু এটা, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে ডিগ্রিটা বড় কথা নয়, কিন্তু নিউ মানে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা কিন্তু বড় কথা নয়। বারবার করে বলছে তারা যে বাইরের কেউ যদি কোনো ফিল্ডে, বাইরের যদি কোনো ফিল্ডে কেউ অত্যন্ত মানে মানে গুরুত্বপূর্ণ হয়, মানে জানে। আমি কালকে উদাহরণ দিয়ে বলছিলাম যে শান্তিনিকেতন, বোলপুরে অনেকে কাঁথা স্টিচ করে কোটিপতি, কাঁথা স্টিচ। তার মানে আমি তো জানি না কাঁথা স্টিচ কীভাবে করে, অনেক মেয়েই জানো না, সেলাই জানো না, তো কাঁথা স্টিচ। তাহলে দেখো সেই ফিল্ডে সে কিন্তু এক্সপার্ট। সুতরাং তার সেখানেও আমাকে আমার শিক্ষা নিতে হতে পারে, সেই মানুষগুলো এখানে এসে আসতে পারে, এসে তোমাদেরকে বলতে পারে। যেমন আমাদের ভোকেশনাল ক্লাস আমাদের কলেজের কোনো টিচার আমাদের ভোকেশনাল ক্লাস নেয় না। আমাদেরও ইন্টার্নশিপ হলো, সেখানে একটা সাবজেক্ট ছিল সাইবার বুলিং, সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটিটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি? জানি না আমরা কিছু যে কীভাবে মানে এই সাইবার সিকিউরিটি কীভাবে হয়। তাহলে এসে তারা শেখালো, আমরা নয়। কিন্তু আমার কলেজের কোনো টিচার কিন্তু এখানে যুক্ত নাই, বাইরে থেকে এসে তারা এই জিনিসটাকে শেখালো, শিখলো, পরীক্ষা নিল, নাম্বার দিল, এবার সার্টিফিকেটটা দেওয়া বাকি আছে। এইভাবে তোমাদের 1 থেকে 6 পর্যন্ত আপাতত আরো অনেক কিছু আছে, মানে বললে তো এখনই স্যার বলে স্যার আর নিতে পারছি না, এই মাথায় নেওয়া মুশকিল হয়ে যাবে। আমি তো ট্রেনিং সিস্টেমটা বেশি বললাম না, আমি তো তোমাদের মার্কশিটে কি থাকবে সেগুলো পরে, আবার পরে যদি কখনো দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে সেটা বলবে। এবার আমাকে এই যে 6টা সেমিস্টার বা 8টা সেমিস্টারের 6টা কোর্স নিয়ে, অনেকগুলো কোর্স তো অনেক আগে শেষ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। 5th থেকে কিন্তু শুধুমাত্র মেজর আর মাইনর থাকছে, আর কিছু থাকছে না, বুঝে গেল? আর 3 নম্বর সেমিস্টারে 2 নম্বর সেমিস্টারে একটা শেষ হয়ে যাচ্ছে, 3 নম্বর সেমিস্টারে 2টো সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে, 4 নম্বর সেমিস্টারে আর একটা শেষ হয়ে যাচ্ছে, আর বাকি 2টো শুধু 6টা সেমিস্টার বা 8টা সেমিস্টার থাকছে। যদি কোনো কারো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা তোমাদের বিভাগীয় যারা স্যাররা আছেন তাদের কাছে জানবে। তার সত্ত্বেও যদি কারো ডাউট থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ারেন্স বলে না, তার জন্য আমি আছি, যদি কারো কিছু সমস্যা থাকে। এই বলে সকলকে ধন্যবাদ জানাই। যদি আবার বলছি কারো যদি কোশ্চেন থাকে বলবে, আমি এখানেই আছি, কোশ্চেন পালাচ্ছি না। হ্যাঁ, যদি থাকে তাহলে বলবে। চয়েস করেছো ম্যাথামেটিক্স একটা আলাদা, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স গ্রুপে আছে, ঠিক আছে? ন্যাচারাল সায়েন্স গ্রুপে ম্যাথামেটিক্স নেই। ন্যাচারাল সায়েন্স গ্রুপে মেজরলি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি, এই 4টে সাবজেক্ট যেটা কলেজে চলছে সেটা আছে। ভালো করে শুনবে। ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আমাদের স্ট্যাটিস্টিক্স নেই এখানে, অনলি ম্যাথামেটিক্স। এটা ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আলাদা গ্রুপে আছে। আমি যদি মেজর যে গ্রুপে চয়েস করব,
ম্যাথামেটিক্স, সেই গ্রুপে আমাদের এখানে যেহেতু স্ট্যাটিস্টিক্স নেই, সেহেতু আমরা মাইনর চয়েস করতে পারছি না। তাহলে মাইনর চয়েস করতে কি হতে যাচ্ছে, আর একটা অন্য গ্রুপকে ইউজ করতে হচ্ছে। কোন গ্রুপ? ন্যাচারাল সায়েন্স গ্রুপ। কি আছে ওখানে? ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বটানি। তাহলে আমি এখানে ম্যাথ মেজর এবং মাইনর সাবজেক্টের জন্য দুটো গ্রুপ চয়েস করে ফেললাম। কি কি গ্রুপ? একটা ন্যাচারাল সায়েন্সের গ্রুপ, একটা ম্যাথামেটিক্সের বা স্ট্যাটিস্টিক্সের গ্রুপ। এই দুটো গ্রুপে যখন আমি মেজর এবং মাইনর চয়েস করব, তখন আমি কিন্তু এমডিসি আর এই গ্রুপ থেকে চয়েস করতে পারবো না। মাল্টিডিসিপ্লিনারি চয়েসই হচ্ছে তোমার যে গ্রুপে মেজর এবং মাইনর সাবজেক্ট থাকবে সেই গ্রুপ বাদ দিয়ে তোমাকে এমডিসি চয়েস করতে হবে। এটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্য কাউরি হবে না, এটা মাথায় রাখতে হবে। কম্পিউটার সায়েন্সে অবশ্য তুমি নিতে পারো, কম্পিউটার সায়েন্সটা ম্যাথামেটিক্সের গ্রুপেই আছে। তাহলে তুমি যদি ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স মাইনর হিসেবে চয়েস থাকে কাউরি, সে আবার এমডিসি হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি নিতে পারে, আবার এদিকে আর্টসের যে কোনো সাবজেক্ট নিতে পারবে। কিন্তু কোনো ক্যান্ডিডেট বা কোনো স্টুডেন্ট যদি ম্যাথামেটিক্সের সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি বা বটানি বা জিওলজি অ্যাজ এ মাইনর সাবজেক্ট চয়েস করে থাকো, তাহলে দুটো গ্রুপ সিলেক্ট হয়ে গেল। তবে তোমাকে থার্ড গ্রুপ মানে আর্টসের কোনো গ্রুপ অথবা কমার্সের কোনো গ্রুপ, যেটা আমাদের কলেজে অ্যাক্টিভ আছে, এই গ্রুপ থেকে এমডিসি চয়েস করতে হবে। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল তুমি যে কেউ চয়েস করতে পারো। সেক্ষেত্রে এটাও হতে পারে যে এমডিসি সাবজেক্ট বাংলা হলো, আবার তোমাকে অ্যাজ অ্যান L1 হিসেবে মানে এইসি হিসেবে আবার বাংলা পড়তে হতে পারে। তোমার কিন্তু দুটো বাংলাও হতে পারে সেক্ষেত্রে। এটা কিন্তু পার্টিকুলারলি ম্যাথামেটিক্স যে গ্রুপে আছে, ম্যাথামেটিক্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্যই কিন্তু বিশেষ বার্তা। তোমরা সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স যদি নাও তাহলে এই অসুবিধাটা ফেস হবে না মাইনর হিসেবে। কিন্তু যদি ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা মাইনর রাখো মেজর ম্যাথামেটিক্সের সাথে, তাহলে কিন্তু তোমরা আর্টসের কোনো সাবজেক্ট একটা চয়েস করো অ্যাজ এ এমডিসি। এটাই হচ্ছে মূল কথা। এই যে এটা কিন্তু অন্য কোনো গ্রুপের এই প্রবলেমটা হবে না। সবাই বুঝতে পারলে কথাটা? মঞ্চে ভূমিষ্ঠ আমার সহকর্মীবৃন্দ এবং সামনে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমাকে এই NEP 2020 এই সম্বন্ধে কিছু বলার জন্য বলা হয়েছে। তো সেই নিয়ে আমি কিছু বলবো আজকে। তো আমার যেটা বলার ছিল অনেক কিছুই, তবে কমন জিনিস বেশিরভাগই আমাদের আগের বক্তা মোজাফফর হোসেন মন্ডল স্যার বলে দিয়েছেন। কিন্তু আমি একটু স্পেসিফিক্যালি সায়েন্স স্ট্রিমের জন্য বলবো, তোমরা জিনিসটা বুঝে নেবে সাবজেক্টটা কি নিতে হবে এবং মেজর মাইনর কি নিতে হবে, বা ওইগুলো সবই বলে দিয়েছেন, বলার কিছু নেই আমার আর। তবু যেহেতু আমাকে বলতে বলা হয়েছে আমাকে একটু বলতে হবে। তো আমি ইনিশিয়ালি প্রথম থেকেই আমি একটু শুরু করছি, যে মানে প্রথমে একটু ফান্ডামেন্টাল কিছু তো বলতেই হয়। তো আমাদের এই যে গ্র্যাজুয়েশন লেভেল বা গ্র্যাজুয়েশন কোর্সে আমাদের প্রথম কি ছিল সেটা তোমাদের জানা ভালো, যে তোমাদের দাদা দিদিরা কি সিস্টেমে পড়াশোনা করেছে। প্রথম ছিল আমাদের কিন্তু অ্যানুয়াল সিস্টেম, বুঝতে পেরেছো? সেখানে ছিল পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1 আর পার্ট 2, পার্ট 1টা এইভাবে করা হতো। তারপরে হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পরের বারে। আচ্ছা, তারপর হলো CBCS সিস্টেম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। CBCS সিস্টেম চালু হয়েছিল, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। সেটা কোন সালে? 2017-18 সালে, যেটা সেমিস্টার সিস্টেম আর কি। সেই সেমিস্টার সিস্টেমে দুটো ভাগ ছিল। একটা হচ্ছে আমাদের প্রথম জানুয়ারি থেকে জুন, যেটাতে সেমিস্টার 2, 4 and 6 পড়ানো হতো, ইভেন সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর সেমিস্টার 1, 3 and 5 পড়ানো হতো, যেটাকে অড সেমিস্টার হিসেবে আমরা জানতাম। এরপরে চলে এলো মানে নিরন্তর আমাদের কি হচ্ছে, আমাদের কোর্স অ্যান্ড কারিকুলাম চেঞ্জ হচ্ছে, যেগুলো আমাদের কলেজগুলোতে পড়ানোর ক্ষেত্রে বিশেষ করে সায়েন্স সাবজেক্টে মানে অসুবিধার সৃষ্টি করেছে। কেন? তার কারণ হচ্ছে আমাদের তো ল্যাব বেসড সাবজেক্ট যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, এই সাবজেক্টগুলো,
এই সাবজেক্টগুলো কি হয়েছে না, শুধু তো আর পড়ে হয় না থিওরি, তার সাথে সাথে আমাদের অনেক প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে হয়, অনেক সরঞ্জামের ব্যাপার আছে, অনেক সেটআপের ব্যাপার আছে। সেইগুলো কি হয়েছে না, সেইগুলো কিন্তু এই এনইপি সিস্টেম, প্রথমে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, তারপরে সিবিসিএস, তারপরে এই যে এনইপি সিস্টেম, এতে কিন্তু সার্বিকভাবে আমাদের কিন্তু কলেজগুলো এখনো পর্যন্ত সেরকম ভাবে কুলিয়ে উঠতে পারেনি। এই যে 3 নম্বর যে সিস্টেমটা, এটা কি সিস্টেম, সিসিএফপি, এটা কি, এটা পুরো নামটা কি, এটা হচ্ছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এটা সেমিস্টার, এটা শুরু হয়েছে 23-24 থেকে অ্যাজ পার এনইপি 2020। এটা জুলাই থেকে ডিসেম্বর সেমিস্টার 1, 3, 5 অ্যান্ড 7, এটা অড সেমিস্টার বলছি। আর জানুয়ারি থেকে জুন সেমিস্টার 2, 4, 6 অ্যান্ড 8, এটা ইভেন্ট সেমিস্টার বলছি। এই গেল আমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া। এরপরে আমাদের মুজফ্ফরদা যেটা বলে গেলেন যে এখানে পড়তে এলে পড়তে পড়তে মাঝখানে যদি কেউ বিভিন্ন কারণে, সাংসারিক কারণে, অর্থনৈতিক কারণে, বিভিন্ন কারণে যদি পড়াশুনো ছেড়ে দেয়, আগের যে অ্যানুয়াল সিস্টেম ছিল সেখানে যেমন তখন কিন্তু ছেড়ে দিলে তার ডিগ্রিটা হয়ে থাকতো এইচএস, তাই না, তখন উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতো। কিন্তু এখানে যদি 1 বছর পর ছেড়ে দেয় তখন কিন্তু কি হবে, তার ডিগ্রি সে সার্টিফিকেট কোর্স হিসেবে একটা ডিগ্রি পাবে। 2 বছর পর ছেড়ে দিলে সে ডিপ্লোমা কোর্স পাবে। 3 বছর পর ছেড়ে দিলে সে গ্র্যাজুয়েট হবে, ব্যাচেলার ডিগ্রি পাবে। আর 4 বছর পর ছেড়ে দিলে, অর্থাৎ সেমিস্টার 7 and 8 কমপ্লিট করে যদি ছাড়ে, তাহলে সে কি হয়ে যাবে না, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স। আর একটা কথা বলি, যে কলেজগুলোতে মাস্টার ডিগ্রি পড়ানো হয় সেখানে ডিগ্রিটা কি হবে, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স উইথ রিসার্চ, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড রিসার্চ। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমাদের প্রিলিমিনারি যে ব্যাপারটা, সেটা বললাম। এইবার সেমিস্টার 1 এর ক্ষেত্রে আমি কি কি সাবজেক্ট নিতে হবে, কি কি মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট নিতে হবে, ইন জেনারেল মুজফ্ফরদা সবই বলেছেন। তবু আমি সায়েন্স স্ট্রিমের জন্য বলছি বিশেষ করে যে মেজর সাবজেক্ট হিসাবে আমি যদি মনে করি, আমি ফর এক্সাম্পল আমি ধরো ফিজিক্স নিলাম, তাহলে মেজর সাবজেক্ট, মেজর কোর্স হিসেবে একটাই পেপার নিতে হবে, যেটা হচ্ছে ফিজিক্স। এবার মাইনর কোর্স হিসেবে কি কি নেওয়া যেতে পারে, যে ফিজিক্স নেবে সে কেমিস্ট্রি নিতে পারে, ম্যাথামেটিক্স নিতে পারে, সে কম্পিউটার সায়েন্স নিতে পারে, এই সাবজেক্টগুলো সে কিন্তু নিতে পারে। যে বোটানি সাবজেক্ট আছে মেজর সাবজেক্ট হিসাবে নেবে, সে কিন্তু মাইনর সাবজেক্ট হিসেবে জুলজি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি এটসেট্রা নিতে পারে। যে কেমিস্ট্রি নিতে পারবে মেজর, সে কিন্তু মাইনর সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্স, ফিজিক্স এইগুলো সব নিতে পারে, সব জুলজি, বোটানি সব কিছু। এছাড়া আমাদের তাহলে 2টো কোর্স করা হলো, একটা মেজর কোর্স, একটা মাইনর কোর্স। সায়েন্সের কথা বলছি। থার্ড হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এই মাল্টিডিসিপ্লিনারি কোর্সটা আমার জাস্ট আগের বক্তা অর্থাৎ অমরেশ বাবু, ডক্টর অমরেশ কুন্ডু, উনি কিন্তু খুব ভালো বলেছেন। তো অমরেশ বাবু যেটা বলেছেন যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স কে কোনটা পাবেন সেই সম্বন্ধে আমি আর কিছু বলছি না, তবে এই মাল্টিডিসিপ্লিনারি কোর্স কিন্তু করতে হবে। আর একটা হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটাকে সংক্ষেপে আমরা বলছি এইইসি, যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি পড়তে হবে এবং থার্ড সেমিস্টারে আবার বেঙ্গলি পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে আসতে পরে ইংলিশ অ্যান্ড ফোর্থ সেমিস্টারে ইংলিশ পড়তে হবে। আর একটা কোর্স করতে হবে যেটা হচ্ছে তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স, যেটাকে বলছি ভিএসসি। এই ভিএসসিটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। বুঝা গেল? তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার সিস্টেমের একটা প্রিলিমিনারি আইডিয়া এবং কি সাবজেক্ট নিতে হবে না নিতে হবে সেইগুলো। এরপরে আমি যেখানে চলে যাচ্ছি, এই যে ক্রেডিট সিস্টেমের কিছু কথা আমি বলতে চাই। তো ক্রেডিট সিস্টেমের কথাগুলো এক্ষুনি আমি একটু তোমাদের শুরু করব, সেমিস্টার 1 থেকেই শুরু করব এবং ডিটেলে যতটা পারা যায় আর কি ততটাই বলার চেষ্টা করছি। প্রথমে আমি সেমিস্টার 1-এ আলোচনা করছি আমাদের ক্রেডিট সিস্টেমগুলো নিয়ে। আমাদের মেজর সাবজেক্ট হিসেবে যেটা পড়তে হবে, সাপোজ ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি,
কম্পিউটার সায়েন্স যাই হোক না কেন, তো সেটার প্রথম যে কোডটা হবে, যেমন ধরো কেউ ফিজিক্স নিয়েছে তার কোডটা কি হবে, কোড সম্বন্ধে একটু বলছি। যেটা বলেছেন